অন বেবি, এদেরকে দেখো দেখো। জাস্ট রিল্যাক্স বিন্দিয়া, এদের ডান্স, মুড আর অ্যাটিটিউড ফলো করো। ফিল্মে তোমার ক্যারেক্টার এইরকম ইয়াং স্টারদের মতোই। হ্যাঁ, ফলো বেবি। জাস্ট রিল্যাক্স, আমি আসছি। একটা পেক বানাও। বিন্দিয়ার খেয়াল তো তুমি সবসময় রাখো বর্মা, একটু আমাদের দিকেও খেয়াল দাও। এমনিতেও এই চঞ্চল হরিণী বিন্দিয়ার সাথে আমিই তো আলাপ করিয়ে দিয়েছিলাম। ছোটকু, তোর পকেটটা আমি অনেক আগেই ভরে দিয়েছি। আর কি চাই তোর? দালাল যত সমস্ত দালালগুলোই লোভী হয়। ও আচ্ছা, এখন আমি দালাল হয়ে গেছি। হ্যাঁ, এবার দেখ তোর জীবন কি করে আমি নষ্ট করে দিই। প্লিজ দুটো পেক দিন তো। না না, আমি খাই না। আরে বাবা, যদি প্র্যাকটিস না করো তাহলে ফিল্মে ভালো অ্যাক্টিং কি করে করবে? আরে একবার খেলে কি কারো অভ্যেস হয়ে যায় নাকি? কাম অন বেবি, টেক ইট, প্লিজ টেক ইট। আরে নিজেকে সামলাও বিন্দিয়া। I am okay, sir. I'm okay. আপনি জানেন স্যার, হ্যাঁ, আমি আমার বাড়ির লোকদের ছেড়ে এসেছি। আমি ভুল করেছি। কিচ্ছু ভুল করনি বিন্দিয়া, তুমি ঠিক করেছো। সেটাই তো, আমি এখানে মুম্বাইতে খুব বড় ফিল্ম স্টার হতে এসেছি। গুলি চালানোর শব্দ, এটা কোথা থেকে আসবে আবার? স্যার স্যার ওদিক থেকে গুলি চালানোর গুলির আওয়াজ শুনতে পেয়েছো? বোধহয় ওদিক থেকে এসেছে স্যার। স্যার ওই দেখুন, দরজাটা খোলা স্যার, আসুন স্যার। সরে যাও পুলিশ, চলো ধরো একে। আরে ওই মেয়েটা তো ডাইরেক্টর বাবুকে গুলি করে দিয়েছে। বিন্দিয়া করলো আনন্দ বর্মার খুন, সেই বিন্দিয়া যে ওনার পরবর্তী ফিল্মের হিরোইন হতে চলেছিল। আরো খবর জানার জন্য দেখতে থাকুন TV10। আরে বস, এ তো সেই মেয়েটাই বস। বিন্দিয়া হচ্ছে আমার বাগদত্তা স্যার। আমি বলেছিলাম আপনাকে যে ওই আনন্দ বর্মা ওকে ফাঁসিয়েছে, আমার বিন্দিয়াকে বোকা বানিয়েছে। ওকে ফিল্মে হিরোইন বানাবার মিথ্যে স্বপ্ন দেখিয়েছে। আমাদের এনগেজমেন্টটা ভেঙে ওই আনন্দ বর্মা ওকে এই মুম্বাইতে নিয়ে এসেছে। এই আনন্দ স্বয়ং এসেছিল তালিপুরে? না স্যার, ওই জালিয়াতটা এরকমই। আসলে আমার বিন্দিয়াটাই বোকা হয়ে গেছে, তাই ওর পিছন এখানে অবধি চলে এসেছে। কেডি স্যার, আমার বিন্দিয়া নির্দোষ, ও ওই বর্মাবাবুর খুন করেনি। আপনি ওকে দয়া করে বাঁচান। এই পৃথিবীতে আমি ছাড়া ওর আর কেউ নেই। তোমার বলার উদ্দেশ্যটা কি এখানে? ওর মা বাবা দুজনেই ওর মুখ পর্যন্ত দেখা বন্ধ করে দিয়েছে, ঘর থেকে পালিয়ে গিয়েছিল বলে স্যার। ওরা বলে যে বিন্দিয়া দুদিন পরে হলেও মরবে, তো আজকেই মরে যাক। এই কথাটা তুমি বিন্দিয়াকে বলেছো? না, আমি এসব কথা বলতে পারিনি।
যদি ও নির্দোষ হয় তো অবশ্যই আমি যাব। চন্দন, তুমি কেন এসেছো এখানে? তুমি যাও এখান থেকে, আমি আর কিছুতেই ছাড়া পাবো না। বিন্দু, এরকম কথা বলো না। এই দেখো, আমি কেডি স্যারকে নিয়ে এসেছি, উনি খুব বড় উকিল। আমাকে কেউ বাঁচাতে পারবে না। আর আমি খুন করেছি, খুনি আমি। এটা কি বলছো তুমি? ওনাকে হত্যা তুমি করেছো? হ্যাঁ, আমি মেরেছি বর্মা বাবুকে। আমার হাতে পিস্তল ছিল, মানে আমি তো মেরেছি ওনাকে। তো কি বলছো তুমি? তুমি আনন্দকে হত্যা করতে মুম্বাইতে এসেছো? না না, আমি তো মুম্বাই ফিল্মে হিরোইন হওয়ার জন্য এসেছিলাম। কে ডেকেছিল তোমাকে এখানে? ছোট্টুদা, উনি ফিল্মে কাস্টিং করেন। আপনার হয়ে গেছে। নেক্সট। আরে বিন্দিয়া, তুমি? ছোট্টুদা। আরে দাদা ফাদা ছাড়ো, শুধু ছুটকন। শোনো, আমি তোমার অডিশনের ভিডিও কিছু ডিরেক্টর আর প্রডিউসারদের দেখিয়েছি। একজন ডিরেক্টরের তো খুব পছন্দ হয়েছে। সব ডিটেলে বলবো তোমায়, মাত্র 10 মিনিটের টাইম দাও আমায়, আমি ফটাফট অডিশন কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা শোনো, তুমি এখানেই বসো। নেক্সট, এসো। এই হলো মেকআপ রুম, যেখানে অ্যাক্টর আর অ্যাক্ট্রেসরা শট দেওয়ার আগে তৈরি হয়। একদিন তোমারও ঠিক এরকম একটা মেকআপ রুম থাকবে। আর তুমি জানো কোন অ্যাক্ট্রেস এখানে মেকআপ করেছে? সুপারস্টার তানিয়া খোসলা। তানিয়া খোসলা? হ্যাঁ। কি বলছো? আমি ওর খুব বড় ফ্যান। মানে তানিয়া ম্যাডাম এই চেয়ারে বসেছিল? হ্যাঁ, এই চেয়ারেই বসেছিল। আর আজকে তুমি যে পার্টিতে যাচ্ছ, সেই পার্টিতে তানিয়া খোসলাও যাচ্ছে। সত্যি? আনন্দ বর্মা, মানে উনি তো যিনি মস্ত মওলা ফিল্ম বানিয়েছিলেন? আরে হ্যাঁ ভাই, হ্যাঁ, ওই আনন্দ বর্মা। তুমি এক্ষুনি তৈরি হয়ে নাও আর এই ড্রেসটা পরো। এইটা স্পেশাল পার্টির স্পেশাল ড্রেস হয়। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি নিচে ওয়েট করছি তোমার জন্য। হ্যাঁ। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি হলাম জানোয়ার। আমি না, আমার পরবর্তী ফিল্মের নাম হলো আমি হলাম জানোয়ার। আমার এই ফিল্ম অনেক বড়, একটু আলাদা আর একদমই অরিজিনাল। কোরিওগ্রাফ করবে রনক আর ওর প্রেমিকা কাম অ্যাসিস্ট্যান্ট শিল্পা সিং। মিউজিক ডিরেক্টর বিপ্লেশ। আমাদের এই ফিল্মের ক্যামেরাম্যান হলো উত্তম কুমার। আমাদের ফিল্মের বাজেট হলো 30 কোটি। বর্মা বাবু, বিন্দিয়া। বর্মাবাবু, আপনার স্পেশাল সিনেমার স্পেশাল স্টার কে হবে সেটা তো আমাদের বলুন। বসে পড়ুন। শান্তি শান্তি। আমি হলাম জানোয়ার, এক রহস্যময়ী মহিলার রহস্যময়ী ফিল্ম। আমাদের এই ফিল্মের নায়িকা একটা না 10টা আলাদা আলাদা চরিত্র করবে। আর এটা এমন একটা চ্যালেঞ্জিং ভূমিকা যেটা আজ পর্যন্ত কোনো অ্যাক্ট্রেস করেইনি। এই ইউনিক রোলটাকে করবে এমনই একটা মেয়ে যার মধ্যে ট্যালেন্ট তো অবশ্যই আছে, সঙ্গে তার চেহারাটাও ইউনিক।
আর সেই উঠতি তারকা হলো বিন্দিয়া। বিন্দিয়া, আরে ওখানে দাঁড়িয়ে আছো কেন? স্টেজে এসো। দাঁড়াও, বর্মা, তুমি এই 2 পয়সার মেয়েটাকে কি করে সুযোগ দিতে পারো? আর তুমি তুমি কে? কি করে তুমি এই রোলটা পাচ্ছ বলো? কেন পাচ্ছ? নাকি তুমি স্পেশাল কোনো ফেভার পাচ্ছ ডিরেক্টরের? হ্যাঁ, না না, নাকি কোটিপতি বাবা তোমার এই ফিল্মটার জন্য টাকা ঢালছে? দেখো তানিয়া, কেন? আপনি ভুল বুঝছেন। তুমি কি করে পেলে ফিল্মটা? তানিয়া, এটা কি করছো? এ কি অসভ্যতা! বর্মা, তুমি অনেক বড় ভুল করেছো আমাকে এই ফিল্মটা থেকে বের করে। আমি তোমাদের দুজনকে ছাড়বো না। তোমরা দুজন খুব পস্তাবে, মনে রেখো। তানিয়া কত বড় সুপারস্টার, বর্মাবাবু ওর সাথে এটা ঠিক করলেন না। রনক, এটা তো একদিন হবারই ছিল। এবার এই নতুন পাখি বিন্দিয়ার সাথে কি হতে চলেছে সেটা তো আমরা সবাই জানি। থ্যাংক ইউ সো মাচ বর্মা বাবু, আপনি আমাকে আপনার ফিল্মে এত বড় ব্রেক দিয়েছেন। আরে বিন্দিয়া, এ তো বর্মা বাবুর বাঁ হাতের খেল। এনাকে তো ব্রেক দিতেই হতো, কারণ তোমাকে এনার সঙ্গে আমি দেখা করিয়েছি। আরে নিজের নামের মতো ছোট ছোট কথা বলে কেন সময় নষ্ট করছিস ছোটকু? আমি তো কথা বলছি না, তুমি যাও নিজের কাজ করো। বর্মা স্যার, আপনি আমার উপর ভরসা করে না খুব বড় উপকার করেছেন, সত্যি। আমি জানি না আমি তানিয়া ম্যামের মতন ভালো পারফর্ম করতে পারবো কিনা। আরে তানিয়া তোমার সামনে কিছুই না বিন্দিয়া। যখন তানিয়া ইন্ডাস্ট্রিতে এসেছিল ও তো ঠিকঠাক কথাও বলতে পারতো না। আরে ওকে ইন্ডাস্ট্রিতে আমি স্টার বানিয়েছি, তুমি দেখে নিও। তুমিও একদিন ওর থেকেও বড় স্টার হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে থ্যাংক ইউ ছাড়ো। আচ্ছা, তুমি জানো কোন হোটেলে উঠেছো? আগে ওই আরে কোনো ব্যাপার নয়, যেই হোটেলে তুমি উঠেছো ওখানে চেক আউট করো আর আমার বাংলোতে চেক ইন করো। তোমার আমার কাছে থাকা খুব দরকার, আর আমি তোমাকে শেখাবো ফিল্মে ভালো অ্যাক্টিং কি করে করতে হয়। আসুন স্যার, আসুন। এসো বিন্দিয়া। কমলেশ, বলুন স্যার। বিন্দিয়া ম্যাডামকে উপরের ঘরে থাকার ব্যবস্থা করে দাও। এ আমার বিশেষ অতিথি। আসুন ম্যাডাম, আসুন। আসুন ম্যাডাম, আপনাকে আপনার ঘর দেখিয়ে দিই। আসুন।
ম্যাডাম কোনো দরকার পড়লে ওখানে বেল আছে, বাজাবেন। কি হয়েছে ম্যাডাম? আপনি না না, আপনি চেঁচালেন কেন? আর আপনি এভাবে নিচে কেন? আমার কিছু হয়নি। এগুলো কি? এই মেয়েদের কাপড় আর জুয়েলারি এখানে কি করছে? আমার মনে হয় এটা তানিয়া ম্যাডামের বা অন্য কোনো ম্যাডামের হবে। আসলে বড় বড় শিল্পীরা এই ছোট ছোট ব্যাপার নিয়ে মাথা ঘামান না। দিন, আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। দিন, ওটাও দিন, দিন। চন্দন, আমি জিজ্ঞেস করবো তোমাকে নাকি তুমি এমনিতেই বলবে? কেডি স্যার, আমি বিন্দিয়ার পিছনে পিছনে বর্মাবাবুর ঘরে ঢুকে যাই। আমি ওকে ওখান থেকে আমার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু এই পাগলিটা খুব জোরে চিৎকার করে, আর যার জন্য ওদের ওই চাকরটা ভেতরে চলে আসে। সেই কারণেই আমাকে ওখান থেকে পালিয়ে যেতে হয়। এর পরের গল্পটা আমি তোমার কাছ থেকে শুনতে চাইবো বিন্দিয়া। আমি খুব নেশার মধ্যে ছিলাম। আমার ঠিক করে কিছু মনে নেই, কিন্তু বর্মাবাবু আমাকে ধরে নিয়ে নিজের ঘর অবধি নিয়ে যান। এসো, সাবধানে 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 সাবধানে। স্যার, এই যে ফিল্মটা আপনি বানাচ্ছেন না, আমি বলে রাখছি আমি হয়তো নিজের প্রাণ দিয়ে দেবো। আই নো বিন্দিয়া, আমি জানি যে, কিন্তু এই ফিল্মে একটা এমন সিন আছে যেখানে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। কোন সিনটা স্যার? ওই সিনটা এইরকম যে তোমাকে শত্রুকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিতে হবে। কিভাবে? এই নাও, এই বন্দুকটা ধরো, ধরো। এবার উঠে দাঁড়াও, এটাকে শক্ত করে ধরো, আর এই পয়েন্টটা বানাও। দাঁড়াও, আমি সামনে দাঁড়াচ্ছি। হ্যাঁ, দেখো, মনে করো আমি একজন গুন্ডা। চালাও চালাও বিন্দিয়া, গুলি চালাও। আমি জানি তুমি ভালো অ্যাক্ট্রেস, তুমি ভালো অ্যাক্ট্রেস হতে পারো। চালাও। প্রাণ নেব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এটাকে শক্ত করে ধরো, আর এই পয়েন্টটা বানাও। দাঁড়াও, আমি সামনে দাঁড়াচ্ছি। হ্যাঁ, দেখো, মনে করো আমি একজন গুন্ডা। চালাও চালাও বিন্দিয়া, গুলি চালাও। আমি জানি তুমি ভালো অ্যাক্ট্রেস। ওখানেই ওনার খুন হয়ে যায়, ওই ঘরেতেই। ওই ঘরের ভেতর প্রবেশ করার পর কি হয়েছিল মনে আছে তোমার? আমি মেরে ফেলেছি ওনাকে। আমার হাতে খুন হয়ে গেছে। আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। আমার শাস্তি হবে। শান্ত হও এখন। কেডি স্যার, দয়া করে ওকে বাঁচান, ও পাগল হয়ে যাবে। যা চাই শাস্তি দিন, আমার পাপ করেছি আমি। তোমার ডান হাতটা দেখতে পারি আমি?
ঠিক আছে চন্দন, আদালতে দেখা হবে। এত সবকিছু হয়ে যাওয়া সত্ত্বেও বিন্দিয়ার অলমোস্ট দোষ স্বীকার করে নেওয়ার পরও ডিফেন্স লয়ার এটা বলছে যে বিন্দিয়া নাকি নির্দোষ। ইটস বেসলেস। ইয়োর অনার, আমি ইয়েলো নাইট ক্লাবের মেম্বারদের কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। অনুমতি দিলাম। বিন্দিয়া দেবী আর আনন্দবাবুর সাথে ওই দিন কে ছিল? ওনার সাথে আর কেউ ছিল না। গুলির আওয়াজ শোনার পর আপনি কি করেছিলেন? গুলির আওয়াজ শোনার পরে আমরা সবাই ওই রুমের দিকে যাই। ওইখানে গিয়ে আমরা দেখলাম যে বিন্দিয়া বর্মাবাবুর রুম থেকে বেরিয়ে আসছে। ওর হাতে একটা পিস্তল ছিল আর ওর সারা শরীরে তখন রক্তের দাগ লেগেছিল। ঘরের ভেতরে আমরা ঢুকে দেখলাম বর্মাবাবুর লাশ পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে, আর ওখানে কেউ ছিলও না। থ্যাংক ইউ। ইওর অনার, ওই ঘরের ভেতরে কেউই ছিল না। আমার মক্কেল একাই ছিলেন বর্মাবাবুর সঙ্গে। এর থেকে এটা কি করে স্পষ্ট হয় যে হত্যাটা উনিই করেছেন? ওনার হাতে পিস্তল ছিল আর রক্তের দাগও ছিল। ইয়োর অনার, আমার আর্গুমেন্ট বেসলেস নয়। না না, হতে পারে। আমি বুঝেই বলছি, দেখুন কিভাবে সম্ভব এটা। ম্যানেজার বাবু, আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে আমার মক্কেল বর্মাবাবুর সঙ্গে ওপরের ঘরে গিয়েছিলেন, তার ঠিক পরেই আপনি গুলি চালানোর আওয়াজটা শুনতে পেলেন। হ্যাঁ। তো কতটা সময়ের ফারাক ছিল এই দুটোর মধ্যে? কতক্ষণ ধরে উনি ছিলেন ওই ঘরে বর্মাবাবুর সঙ্গে? খুব বেশি হলে আধ ঘন্টা। আধ ঘন্টা ধরে আমার মক্কেল ওই ঘরে আনন্দ বর্মার সঙ্গে একা ছিলেন, নাকি তৃতীয় কোনো ব্যক্তি সেখানে ছিল? এটা আপনি ঠিক মতো নিশ্চয়ই বলতে পারবেন না, কেননা আপনি তো সেখানে ছিলেন না, আপনি তো দেখেননি সেটা। আর এই বিষয়টা কোনো রকম সাক্ষীও নেই যে তারা দুজন একা ছিলেন নাকি তৃতীয় কোনো ব্যক্তি ছিলেন। আমি ঠিক কথা বলছি? আগে 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 আগে। তো এবার আমাকে এটা বলুন যে আপনারা যখন ওখানে ওই গুলির শব্দটা শুনলেন, আপনারা সবাই দৌড়ে গেলেন ওই ঘটনাস্থলে। কতটা সময় লেগেছিল আপনাদের একটু মনে করে বলুন ওখানে পৌঁছতে? তা প্রায় 5-6 মিনিট। 5-6 মিনিট? 5-6 মিনিট ইওর অনার। হত্যা করে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য এটুকু সময় তো যথেষ্ট ইওর অনার। হলে তো অনেক কিছুই হতে পারতো, কিন্তু যেটা হতে পারতো আর যেটা হয়েছে তার মধ্যে অনেক পার্থক্য আছে কেডি বাবু। আর যেটা হয়েছে ইওর অনার, যে গুলি দিয়ে আনন্দবাবুকে হত্যা করা হয়েছে সেই গুলি এই বন্দুক দিয়ে চালানো হয়েছে, যেই বন্দুক বিন্দিয়া দেবীর হাতে পাওয়া গেছে। যার প্রমাণ এই ব্যালিস্টিক রিপোর্টে আছে। যার মানে তো এটাই দাঁড়ায় না যে আনন্দবাবুর হত্যা বিন্দিয়াই করেছেন। ইওর অনার, আমি ব্যালিস্টিক রিপোর্ট কিন্তু মিথ্যা বলছি না। আমি শুধুমাত্র এইটুকুই বলতে চাইবো যে এটা প্রাথমিক ব্যালিস্টিক রিপোর্ট ইওর অনার। পরীক্ষা এখনো চলছে। এটা সম্ভব যে এই পরীক্ষার পর এরকম কোনো বস্তু বা এরকম কোনো বিষয়ের সামনে চলে আসবে যে আমরা সেটা এখনো জানি না। সর্বপ্রথম বিষয় হলো ইওর অনার, বিন্দিয়া মহারাষ্ট্রের একটা ছোট্ট গ্রাম লালিপুরের বাসিন্দা। ওনার মা বাবা চাইছিলেন যে ওনাকে বিয়ে দিয়ে দেওয়া হোক, কিন্তু হিরোইন হওয়ার একটা স্বপ্ন দেখেছিলেন উনি। আর নিজের মা বাবার স্বপ্নকে ভেঙে দিয়ে উনি নিজের বাগদত্তা চন্দনকে সেখানে রেখে দিয়ে উনি মুম্বাই চলে আসলেন হিরোইন হতে। এখন আনন্দ বর্মা ইওর অনার সেই ব্যক্তি যে ওনার স্বপ্নকে বাস্তবে পরিণতি দিতে চলেছিল, ও তাকেই হত্যা কেন করবেন? ওনার কাছে হত্যা করার কিন্তু কোনো রকম উদ্দেশ্য ছিল না ইওর অনার। নো মোটিভ ফর মার্ডার। মোটিভ ফর মার্ডার ছিল ইওর অনার। হয়তো কেডি পারেক সেটা দেখতে পাচ্ছেন না, হয়তো উনি জানেন না যে আনন্দবাবুর ফিল্মের হিরোইন আগে অন্য কেউ ছিল। তারপর আচমকা বিন্দিয়া কি করে ওনার ফিল্মের হিরোইন হয়ে গেল? বিন্দিয়া চালাকি করে হয়তো আনন্দবাবুকে ওনার জালে ফাঁসিয়ে নিয়েছিলেন। যখন আনন্দবাবুর কাছে ওনার চালাকিটা ধরা পড়ে যায়, তো উনি হয়তো ওনাকে ফিল্ম থেকে বার করতে চান। সেই কারণেই বিন্দিয়া দেবী আনন্দবাবুকে। না 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 না, দেখুন 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 প্রসিকিউটর মহোদয়া, এইমাত্র তো আপনি আমাকে মনে করিয়ে দিলেন যে হতে তো অনেক কিছুই পারতো, কিন্তু যেটা হয়েছিল আর যেটা হয়েছে সেটার মধ্যে তো অনেকটাই পার্থক্য রয়েছে। এই যে আপনি দোষারোপ করছেন আমার মক্কেলকে, সেটার কোনো প্রমাণ নিশ্চয়ই আপনার কাছে নেই। আপনি এমনিই বলছেন এই কথাগুলো, এমনিই বলছেন না? আপনি কোনো প্রমাণ আছে? আপনার এই চুপ করে থাকাটা এটা বলে দিচ্ছে যে প্রসিকিউটর মহোদয়া, যে আপনার কাছে কোনো রকম প্রমাণ নেই যে আনন্দবাবু ও তার চলচ্চিত্র থেকে বিন্দিয়াকে বের করে দিতে চাইছিলেন। ইওর অনার, এই মুহূর্তে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাইব এই আদালতকে। যে সময় আনন্দ বর্মা বিন্দিয়াকে তার ঘর পর্যন্ত নিয়ে গেলেন, সেই সময় বিন্দিয়া নেশায় চুর, নিজে অজ্ঞান অবস্থায় ছিল, কিন্তু আনন্দ বর্মা বাবু পুরোপুরি জ্ঞানত অবস্থায় ছিলেন। ইওর অনার, তালিকা থেকে জানতে পারা যাচ্ছে যে যেই বন্দুকটা যেটা থেকে গুলি চালানো হয়েছিল এটা আনন্দ বর্মা বাবুর। এখন চিন্তার বিষয় হলো এটা যে
নেশায় চুর একজন মহিলার পক্ষে কি এটা সম্ভব যে কারোর বন্দুকটা নিয়ে তার উপরে আক্রমণ করা? এটা সম্ভব নয়, ইওর অনার। কোনটা অসম্ভব আর কোনটা সম্ভব সেটা ইন্সপেক্টর দাবে আমাদের কাঠগড়ায় এসে বলবে। ইন্সপেক্টর দাবে, আপনি ঘটনাস্থলের তদন্ত ঠিকঠাক করেছেন তো? আগে হ্যাঁ। আপনি কি ওই জায়গায় এমন কোনো এভিডেন্স পেয়েছেন যা এটা প্রমাণ করতে পারে যে ওই ঘরে আনন্দ বর্মা আর বিন্দিয়া ছাড়া অন্য কেউ ছিল? আগে না, ওখানে আনন্দ বর্মা আর বিন্দিয়া ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। ওই ঘরে আনন্দ বর্মার রক্তের দাগ চারিদিকেই ছিল, আর ওখানে শুধু বিন্দিয়ার পায়ের ছাপই ছিল। থ্যাংক ইউ। পুলিশের তদন্ত অনুযায়ী ওই ঘরে আনন্দ বর্মা আর বিন্দিয়া ছাড়া আর কেউই ছিল না। আনন্দ বর্মার হত্যা হয়েছে, আর যেই বন্দুক দিয়ে ওনার হত্যা হয়েছে সেই বন্দুক বিন্দিয়া দেবীর হাতে পাওয়া যায়। সো ইটস ক্লিয়ার, ইওর অনার, যে বিন্দিয়ায় আনন্দবাবুর হত্যা করেছেন। আর যদি ওনার নেশার কথা বলতে হয় তো এটাও হতে পারে যে নিজেকে বাঁচানোর জন্য বিন্দিয়া দেবী নেশায় থাকার নাটক করছিল। অসাধারণ প্রসিকিউটর মহোদয়া, খুবই সহজ আর সরল একটা তথ্য আপনি এখানে রেখেছেন, কিন্তু এই স্পষ্ট দলিলটাকে অস্পষ্ট করার জন্য কয়েকটা প্রশ্ন জাগছে আমার মনে। ইওর অনার, হত্যার ওই অস্ত্রের পরীক্ষা করার পর এটাও জানতে পারা গিয়েছিল যে হাতিয়ারের ওপর গদের আঠা পাওয়া গিয়েছিল। যখন আমি প্রথমবার আমার মক্কেলের সঙ্গে দেখা করতে কারাগারে গিয়েছিলাম তখন আমি তার হাতের মধ্যেও কিন্তু আমি গদের আঠার ছাপ দেখেছি। দুর্ভাগ্যবশত ইওর অনার, ওনার রক্ত পরীক্ষার সঙ্গে সঙ্গে ওনার হাতের কোনো রকম পরীক্ষা হয়নি। এই কারণে এই মুহূর্তে আমার কাছে কোনো প্রমাণ নেই যে ওই সময় ওনার হাতে ওটা লেগেছিল কিনা। কিন্তু আমি ইন্সপেক্টর দাবেকে এটা জানতে চাইবো যে ইন্সপেক্টর দাবে, এটা কি সত্যি যে হত্যার ওই অস্ত্রের মধ্যে গদের আঠা লাগানো ছিল? হ্যাঁ। এটাও কি ঠিক যে ওই ঘটনাস্থলে তল্লাশি চালানোর পর আপনি সেখান থেকে গদের আঠার শিশি পেয়েছেন? হ্যাঁ, আগে হ্যাঁ। ইওর অনার, এই সমস্ত বিষয়গুলোকে যদি যুক্ত করা হয় তাহলে এটা বুঝতে পারা যাবে যে আনন্দ বর্মা তিনি নিজেই তার হাতিয়ারে ওই গদের আঠা লাগিয়েছিলেন আর সেগুলোকে বিন্দিয়ার হাতে লাগিয়ে দিয়েছিলেন। কেন এটা বলা এই মুহূর্তে কঠিন। ইওর অনার, আমার এরকমটা মনে হয় যে হত্যার অস্ত্রটার ওপর আরো একবার পরীক্ষা নিরীক্ষা করা হোক, যাতে আমরা এটা জানতে পারি যে সেটার ওপর গদের আঠা কোন সময় লাগানো হয়েছিল। আর যদি এইটা জানতে পারা যায় ইওর অনার যে ওই গদের আঠা হত্যার সময় লাগানো হয়েছিল, তাহলে তো এটা স্পষ্ট হয়ে যায় ইওর অনার যে অস্ত্রের ওপর আঠা লাগিয়ে বিন্দিয়ার হাতে সেটা আটকে দিয়ে ওকে দিয়ে গুলি চালানো হয়েছিল ইওর অনার। আর যদি এরকমটা হয় তো এখানে প্রশ্ন উঠছে যে ওই গুলিটা কে চালিয়েছিল। ইওর অনার, যতক্ষণ না এই প্রশ্নটার উত্তর পাওয়া যাচ্ছে এই কেসটাকে এখানেই স্থগিত রাখা উচিত হবে। আমি মিস্টার পাঠকের কথার সঙ্গে সহমত আছি। সেই জন্য এই আদালত এই হাতিয়ারটির আবার পরীক্ষা করানোর জন্য নির্দেশ দিচ্ছে। ততক্ষণের জন্য এই আদালত মুলতবি করা হচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। বস, আমার মনে হয় সেই রাতে যখন ওই খুনিটা মেশিনটা চালিয়েছিল না, তখন অর্ধেক জনতা কিন্তু ওই কারণেই পালিয়ে গিয়েছিল। তো সেই সুযোগটা কাজে লাগিয়ে খুনিটা একেবারে এখান থেকে টাটা ফুস হয়ে গেছিল একেবারে। না শ্রমণ, ডান্স ফ্লোরের কাছে ছিল, আর যদি খুনি পালিয়ে যেত তাহলে কেউ না কেউ নিশ্চয়ই দেখতো। না বলুন, এটা আবশ্যক নয় যে হত্যাকারীকে কেউ দেখেই ছিল। হ্যাঁ, শিখতে শুরু করেছি, আমার মাথায় বুদ্ধি আসছে বস। তাহলে ঠিক আছে, খুনিকে ধরে দেখা তুই। আরে আমি কি করে জানবো যে ওখানে কে কে এসেছিল আর কে কে আসেনি? যারা এসেছিল তারা কেন এসেছিল আর যারা আসেনি তারা কেন আসেনি? একটা কাজ করো, ক্লাবে যাও আর ক্লাবের ওই খাতায় দেখো কাদের নাম আছে যে সমস্ত মানুষজন ওই রাতে ওই ফিল্মি পার্টিতে এসেছিলেন। রাইট স্যার। আর যখন ওদিকে যাচ্ছই তো বর্মাবাবুর বাড়িটাও তোমরা একবার ঘুরে এসো। চল। এটা আমাদের হোটেলের রেজিস্টার, এতে সেই লোকেদের ডিটেলস পাবেন যারা সেই রাতেই হোটেলে ছিলেন। আর কোনো ব্যাপার যেটা আপনি তৎক্ষণাৎ নোটিস করেছিলেন? দেখ, তুই নিজের মুখ খুলবি, মন খুলে কথা বলবি, তবেই না কেসের রহস্যটা খুঁজে পাবো আমরা। আবে এরকম মাথা ব্যথা বেশি ঝাঁকাস না, বল কি করতে হবে। স্যার, এটাই সেই গাড়ি। যেদিন বর্মাবাবু মারা গেছেন সেদিন থেকে গাড়িটা এখানেই আছে। আগে আমরা সেভাবে বুঝতে পারিনি, অনেক দিন হয়ে গেল এই গাড়িটা নিতে এখনো কেউ আসেনি স্যার। খুবই অদ্ভুত ব্যাপার। বলুন ভাই, আমারও কিন্তু কেসটা পুরো লোচা লাগছে।
মানে এতদিন ধরে গাড়িটা এখানে পুরো দাঁড়িয়ে আছে, কেউ নিতেই আসছে না। ফুল লোচা বরুণ ভাই। আর শ্রমণ, নাম্বার প্লেটের একটা ফটোগ্রাফ নিয়ে নে। নিয়ে নিচ্ছি, শান্তি রাখো, একটার পর একটা। গরিবের ফোন এই সাইতে না। ইয়নার, গতবারের শুনানিতে আমি আমার মক্কেল বিন্দিয়ার হাতে আর হত্যার অস্ত্রে লেগে থাকা গদের আঠার যে বিষয়টা তুলেছিলাম, সর্বপ্রথম আমি সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই ইয়নার। আনন্দ বর্মার পরবর্তী ছবি আমি হলাম জানোয়ারের স্ক্রিন প্লে অর্থাৎ স্ক্রিপ্ট আমি পড়েছি অনার। তো জানতে পেরেছি আমি যে ওই গল্পের মূল পাত্র অর্থাৎ হিরোইনের হাতে চুম্বকীয় একটা শক্তি রয়েছে, আর যে কারণে আনন্দবাবু বাস্তবিক কথা মানতেন, রিয়েলিটিতে বিশ্বাস করতেন। তিনি উনি বন্দুক আর বিন্দিয়ার হাতে আঠা লাগিয়ে দিয়েছিলেন, যাতে যখন বিন্দিয়া ওই বন্দুকটাকে তুলবেন আগের অভিনয় অর্থাৎ রিহার্সাল করার সময় উনি নিজের হাতে একটা চুম্বক শক্তির আভাস পাবেন। যেই গদের আঠার শিশিটা ইন্সপেক্টর দাবে উদ্ধার করেছেন ঘটনাস্থল থেকে, সেটার মধ্যে শুধুমাত্র বর্মা বাবুরই আঙুলের ছাপ রয়েছে, আর কারো নয় ইয়নার। এটা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বর্মা বাবুই ওই বন্দুকের উপর আর বিন্দিয়ার হাতে ওই আঠাটা লাগিয়েছিলেন। একটা প্রশ্ন এখানে দাঁড়াচ্ছে ইয়নার, যে যখন বর্মাবাবু বিন্দিয়াকে নিয়ে ওই ঘরের মধ্যে গেলেন, রিহার্সাল করা শুরু করেছিলেন, তো ওই ঘরের দরজাটা বন্ধ ছিল ইয়নার। এখন আনন্দবাবুর হত্যার পরে বিন্দিয়া জ্ঞানত অবস্থায় ছিলেন না, নেশাগ্রস্ত ছিলেন, সম্ভব ছিল না ওনার পক্ষে ওই ঘরের দরজাটা খোলা ইয়নার। ওনার হাতে আঠা লেগেছিল, ওই আঠাতে হত্যার অস্ত্রটা লাগানো ছিল। তো তাহলে এখানে প্রশ্ন এটা উঠছে ইয়নার, যে ওই দরজাটাকে খুলল কে? একটা প্রশ্ন এখানে দাঁড়াচ্ছে ইয়নার, যে যখন বর্মাবাবু বিন্দিয়াকে নিয়ে ওই ঘরের মধ্যে গেলেন, রিহার্সাল করা শুরু করেছিলেন, এখন প্রশ্ন এটা উঠছে ইয়নার, যে ওই দরজাটাকে খুলল কে? প্রশ্ন এটা নয় যে কে দরজা খুলেছে আর দরজা বন্ধ করেছে, প্রশ্ন এটাই যে হত্যা কে করেছে। অফকোর্স বিন্দিয়া। ইয়নার, যদি কিছুক্ষণের জন্য মেনে নিই যে বিন্দিয়াই হত্যাটা করেছে, তো তাহলে সেই ব্যক্তি কে ছিলেন যিনি হত্যার পর পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন, আর কেন পালিয়ে গিয়েছিলেন ইয়নার? মিস্টার পাঠক, আপনি কি বলতে চাইছেন? বলতে নয় ইয়নার, আমি জিজ্ঞেস করতে চাইব, প্রশ্ন করতে চাইব সেই সমস্ত মানুষকে ইয়নার, যারা এই ঘটনাটার পর হঠাৎই অদৃশ্য হয়ে গেলেন ওখান থেকে। অনুমতি দিলাম। স্যার, আমি তো অনেক আগেই ওখান থেকে চলে গেছিলাম। আসলে ব্যাপারটা হলো যে কোনো পার্টি টাটি খুব একটা ভালো লাগে না আমার। দেখে তো মনে হচ্ছে না আপনাকে যে আপনার এই পার্টি ফার্টি করতে খুব একটা ভালো লাগে না। এই আপনার কথাটাকে আমি একটু জেনে নিতে চাইবো আপনার স্টাফেদেরকে জিজ্ঞেস করে, আপনার যদি আপত্তি না থাকে। হ্যাঁ হ্যাঁ স্যার। প্রায় 3টে পেগ উনি খেয়েছিলেন, তাও আবার লার্জ। তারপর ওনার সাথে বর্মাবাবুর কিছু ঝামেলা হয় আর তর্কাতর্কি হয়। বিন্দিয়ার খেয়াল তো তুমি সবসময় রাখো বর্মা, একটু আমাদের দিকেও খেয়াল দাও। এমনিতেও এই চঞ্চল হরিণী বিন্দিয়ার সাথে আমিই তো আলাপ করিয়ে দিয়েছিলাম। ছোটকু, তোর পকেটটা তো আমি আগেই ভরে দিয়েছি, আর কি চাই তোর? দালাল যত সব, লোভের আর শেষ নেই কোনো। ঝগড়ার পরে যখন বর্মাবাবু চলে যায়, তখন ও রেগে গিয়ে বিড়বিড় করছিল আর ওখান থেকে চলে গেল। আর ও চলে যাওয়ার একটু পরেই ওখান থেকে গুলি চালানোর শব্দ শোনা গেল। না স্যার, এমন কোনো ঝামেলাই হয়নি। ও তো ব্যাস একটুখানি। এমনি কি ভাই, একটু আগেও বলো এমনিটা কি? ওই স্যার, ব্যাপারটা হয়েছিল যে আমি বর্মার থেকে টাকা চাইতে গেছিলাম, আর এখন কেউ টাকা না দিলে মাথা তো গরম হবেই স্যার। আমি বিন্দিয়ার মতো স্টার এনে দিয়েছিলাম ওনাকে, এখন কমিশন না দিলে কি করব আমি? আমি কি করব? সম্ভবত খুন করবে। আপনার কাছে কোনো প্রমাণ আছে? ইয়নার, প্রমাণ তো নেই, কিন্তু ইঙ্গিত রয়েছে। ক্লাবের পেছন দিকে দরজার সামনে একটা ভেঙে যাওয়া ফুলদানি পাওয়া গিয়েছে, যার মাটির মধ্যে কারোর জুতোর ছাপ পাওয়া গিয়েছে ইয়নার, যার ছবিটা আপনার টেবিলের ওপর রাখা রয়েছে। কি নাম্বার আপনার জুতোর? কত নম্বরের জুতো পরেন আপনি? আগে 9 নম্বরের জুতো। হ্যাঁ ঠিক আছে, বসো। ইয়নার, আমি তানিয়া দেবীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। আমার নলেজ অনুযায়ী ওই চিহ্ন কোনো পুরুষের জুতোর মনে হচ্ছে। না, এই বিষয়টা সম্বন্ধে জ্ঞান তো আমারও রয়েছে মীরা দেবী।
আপনি হয়তো এই বিষয়টা জানেন না যে তানিয়া দেবী সবার সামনে বর্মা বাবুকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। দেখো তানিয়া ম্যাডাম, আপনি ভুল বলছেন। আমি ভাবছি না, আমি ভুল হতে পারি না। আমার আসলে রাগে মাথা ঠিক ছিল না, আর তাই ওর গায়ে আমি হাত তুলেছিলাম। আর ইম্পালসিভলি আপনি বর্মা বাবুকে হুমকিও দিয়েছিলেন। বর্মা, তুমি আমাকে এই ফিল্মটা থেকে বের করে বড় ভুল করেছো। আমি তোমাদের দুজনকে ছাড়বো না। কিন্তু হুমকি দেওয়ার অর্থ তো এটা নয় যে আমি খুন করেছি আনন্দ বর্মা। কিরকম কথা বলছেন আপনি? এই দোষারোপটা আমি আপনার উপর দিলাম কখন? আমি শুধুমাত্র জিজ্ঞেস করছিলাম, মানে আমি এইটা জিজ্ঞেস করতে চাইছিলাম যে বর্মাবাবুর যে এই ঘরটা ছিল তার ঠিক পাশের ঘরটাই আপনি আপনার নামে বুক করে রেখেছিলেন। মানে আগে আই মিন করেছিলাম, কিন্তু এর থেকে তো এটা প্রমাণ হয় না যে খুনটা আমি করেছি। আরে অদ্ভুত ব্যাপার এটা, আপনি বারবার এই আদালতে একই কথা বলছেন। আমি এরকম কথা বললাম কখন? আমি তো আপনাকে জাস্ট জিজ্ঞেস করছি। এখন এইটা জিজ্ঞেস করতে চাইবো যে বর্মাবাবুর হত্যাটা যে সময় হয় সেই সময় আপনি কোথায় ছিলেন? কিরকম কাজে ব্যস্ত ছিলেন আপনি? আমি বিপ্লেশের ডাবিং স্টুডিওতে ডাবিং করছিলাম। কোথায় ছিলেন আপনি? ডাবিং করছিলাম। ডাবিং স্টুডিওতে ডাবিং করছিলেন আপনি? হ্যাঁ, সামান্য জ্ঞান এটা যে ডাবিং স্টুডিওতে ডাবিংও হবে। হ্যাঁ, কখনো কখনো বিশেষ রূপে দেখলে ডাবিং স্টুডিওতে অন্য কাজও হয়ে থাকে, সম্ভাবনা রয়েছে এটার। কি বললেন, কার ডাবিং স্টুডিওতে ছিলেন আপনি? বিপ্লেশের। হ্যাঁ ঠিক, তানিয়া আমার ডাবিং স্টুডিওতেই ছিল, সেখানে ওর ফিল্মের ডাবিং করছিল। কটার সময়, ঠিক কটার সময় এসেছিলেন উনি আপনার স্টুডিওতে? তখন প্রায় 7টা কি 7:15 হবে। আচ্ছা, 7টা থেকে 7:15টার মধ্যে উনি এসেছিলেন, আর হত্যাটা 9টার সময় হয়েছিল। তো স্পষ্ট এটা যে উনি আপনার সঙ্গেই আপনার ওই স্টুডিওতে ছিলেন, ডাবিং করছিলেন হয়তো। তো তানিয়া দেবী, আপনি বিনা কারণে আপনি ভয় পেয়ে যাচ্ছিলেন, কেননা আপনি তো ঘটনাস্থলে ছিলেনই না। তাহলে আপনি কি করে হত্যাকারী হতে পারেন? কিন্তু হ্যাঁ বিপুলেশ বাবু, ব্যাপারটা হলো এই যে আদালতে সমস্ত বিষয় একটু স্পষ্ট করে বলতে হয়। তো আমি চাইবো ইওর অনার যে বিপুলেশ বাবুর রেকর্ডিং স্টুডিও থেকে রেকর্ডিস্টকে একটু সমন পাঠানো হোক, তাকে এখানে ডাকা হোক, আর এই বিষয়টাকে স্পষ্ট করা হোক যাতে আদালতের কাছে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যায় যে ওই সময় তানিয়া দেবী আপনার রেকর্ডিং স্টুডিওতে ডাবিং করছিলেন কিনা। না স্যার, ওকে টাকার কোনো দরকার নেই। কেন নয়? কেন প্রয়োজন নেই? কেন বলুন। আই এম সরি, আমি মিথ্যে কথা বলছিলাম। ওই তানিয়া ম্যাম আমাকে এরকম মিথ্যে কথা বলতে বলেছিল। কি? তানিয়া দেবী আপনাকে মিথ্যা কথা বলতে বলেছিলেন? কেন তানিয়া দেবী? ভয় পেয়ে গেছিলাম। আসলে আমি পার্টিতে দেরিতে পৌঁছেছিলাম, কারণ সবার সামনে বিন্দিয়ার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল, আর সবার সামনে আমি বর্মা বাবুকেও হুমকি দিয়েছিলাম। আর আমার মনে হয়েছিল যে আমাকে সন্দেহ করা হবে। সন্দেহ তো এখনো আমার আপনার দিকেই রয়েছে তানিয়া দেবী। তো দুর্ভাগ্যবশত আপনার বিরুদ্ধে এই সময় আমার কাছে কোনো সাক্ষ্য বা সাক্ষী নেই, এই জন্য আপনি নিশ্চিন্তের ঘুম দিতে পারেন। কিন্তু এর পরেও আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন সেইটার কোনো নিশ্চয়তা বা গ্যারান্টি নেই আমার কাছে। বুঝতে পারছেন তো আপনি আমি কি বলতে চাইছি? কিন্তু আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যখন বর্মাবাবুর খুন হয় তখন আমি নিচে ডান্স ফ্লোরে ছিলাম, আর যখন সবাই ওপরে আসে তখন আমিও ওপরে চলে আসি। আর আপনি চাইলে যে কোনো কাউকে জিজ্ঞেস করতে পারেন। তানিয়া দেবী একদম ঠিক কথা বলছেন। গলি চলার পর উনিও আমাদের সাথে ওই ঘরে গিয়েছিলেন। ইওর অনার, আমি আবারও একই কথা বলছি যে ক্লাবের পেছন দিক থেকে পালিয়েছে আর কে পালায়নি প্রশ্ন এটা নয়। প্রশ্ন এটাই যে হত্যা কে করেছে। হত্যাটা বিন্দিয়াই করেছে। পিস্টল বিন্দিয়ার হাতেই ছিল আর জামায় রক্তের দাগ ছিল। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, এটা সম্ভব যে ওই ঘরের ভেতরে কেউ ছিল না, কিন্তু এটা সম্ভব যে এই ঘরের বাইরে কেউ ছিল, যে ঘরের বাইরে থেকে গুলি চালিয়েছিল হয়তো আর হত্যা করে ফেললো বর্মাবাবুর, আর তারপর ক্লাবের পেছনের ওই দরজা দিয়ে পালিয়ে গেল সে। আপনি ওখান থেকে কাউকে চলে যেতে দেখেছিলেন ওই পার্টি ছেড়ে? হ্যাঁ, শিল্পা দেবীকে। শিল্পা দেবী, আপনিও সেই রাতে ছিলেন ওখানে ইয়েলো নাইট ক্লাবে ওই পার্টিতে? হ্যাঁ, আমি ওখানেই ছিলাম, কিন্তু
আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। কেন? আমার শরীরটা ভালো লাগছিল না, আমি শুধু ওখানে বর্মা বাবুকে উইশ করতে গেছিলাম। ওনার উপর সন্দেহ করা বেসলেস। আমি আপনাকে আগেও বলেছি জজ সাহেব, যে ফ্লাওয়ার ভাসের মাটিতে যে জুতোর দাগ আছে সেটা কোনো পুরুষের। খুবই আমি কৃতজ্ঞ আপনার কাছে মীরা ঠাকুর, আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি কি জিজ্ঞেস করছিলাম আপনাকে, যে আপনি কেন তাড়াতাড়ি চলে গিয়েছেন? আপনার শরীর খারাপ ছিল হয়তো, তো আপনি একাই গিয়েছিলেন নাকি কেউ গিয়েছিল আপনার সঙ্গে? আগে আমি ওখান থেকে সম্পূর্ণ একা বের হই। যেমনটা একটু আগে আপনাকে বললাম, আমার শরীরটা ঠিক ভালো ছিল না, এই জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই ওখান থেকে। রাইট, তো যান এখন তাড়াতাড়ি। ইয়নার, ওই রাতের অতিথি তালিকায় এরকম একজনের নাম রয়েছে যাকে এখনো পর্যন্ত আমরা জিজ্ঞাসাবাদ করিনি, মিস্টার রৌনক শ্রীবাস্তব। আর যতক্ষণ না আমরা ওখানে উপস্থিত সমস্ত অতিথিদের জিজ্ঞাসাবাদ করি ইয়নার, এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে না। আমি আবেদন করব আদালতের কাছে যে মিস্টার রৌনক শ্রীবাস্তবকে সমন পাঠানো হোক, যাতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারি। এই আদালত মিস্টার রৌনক শ্রীবাস্তবকে আগামী শুনানির দিন আদালতে পেশ হবার জন্য হুকুম দিচ্ছে। ওনাকে সমন পাঠানো হোক। টিল দেন দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। বস, আজকে আমি একদম পুরো সাবাসি পাওয়ার কাজ করেছি। যে গাড়ি 17 দিন ধরে অনাথের মতো পার্কিং লটে পড়ে আছে, আমি তার পুরো ডিটেলস নিয়ে চলে এসেছি। এই হচ্ছে মালিকের নাম্বার আর নাম, বস। স্যার, রৌনক সিং আনন্দ বর্মার ডান্স কোরিওগ্রাফার ছিল। ওকে একটা ফোন কর, ওকে জিজ্ঞেস কর যে ও নাইট ক্লাবের পার্কিং এ ওর গাড়ি কেন দাঁড় করিয়েছিল। স্যার, ওর ফোন সুইচ অফ আছে। বস, আনন্দ বর্মার মতো ওই রৌনকের ফোনটা ডেড হয়ে গেছে। তোর নাচের খুব শখ না? আমি কোনো নাচনি নই বস। নিয়ে যাও ওকে। আরে, তোরই তো হিরো হওয়ার শখ ছিল না, এখন চল। 1 2 3 4 5 6 7 and 8 1 2 3 4 5 6 না, হাতটা এরকম না, পুরোটা এরকম ভাবে ঘুরবে। 5 6 7 and 8। ওকে, ফাইন। আচ্ছা, এরপর পরের গুলো করব, ঠিক আছে? নাও ইট উইল বি 1 2 3 4 5। আরে, আপনারা এখানে? হ্যাঁ, আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। অ্যাকচুয়ালি আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। ওকে, স্পট দাদা, দুটো চেয়ার দিয়ে যান। আগে আমি জানি না রৌনক কোথায়। ইনফ্যাক্ট আমি নিজে ওকে অনেকবার ফোন করার চেষ্টা করি, কিন্তু দেখুন, হ্যাঁ দেখান না, অনেকবার ফোন ট্রাই করেছি। আপনি কি এটাও জানেন না যে ওনার গাড়িটা কোথায়? না, আমি জানি না। কোনো ব্যাপার না, ঠিক আছে ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এইটুকু জানি যে ওর বাড়িতে নেই, কারণ ওকে খোঁজার জন্য আমি ওর বাড়িতে গিয়েছিলাম, তখন ছিল না। তাহলে আপনি পুলিশে রিপোর্ট করেননি কেন? মানে আমি বুঝতে পারিনি যে ব্যাপারটা এতটা সিরিয়াস। এই ও তো জানে না ভাই, কেন ওকে এত জিজ্ঞাসা করে যাচ্ছ? জাস্ট 1 মিনিট স্যার। হ্যাঁ জান। হ্যাঁ বলুন। ওর সাথে ফ্লার্ট করছিস? না, আরে বলুন ভাই, আমি কোনো ফ্লার্ট টাট করিনি। এত সুইট একটা মেয়ে, আমি জাস্ট একটু এই টকিং করছিলাম আর কি। ওসব কথা বলো না।